প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল একজন বাঙালির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুগণ, আজকের বিষয় আরম্ভ করার পূর্বেই আপনাদের কাছে প্রতিবার যে অনুরোধটা করি, আজকেও সেটা করছি। তা হচ্ছে এই চ্যানেলটাকে জীবিত রাখার জন্যে আপনারা লাইক দেবেন, মন্তব্য করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য, যাতে আমি ভিডিও করি বা করতে পারি, যে জ্ঞান গরিমাটুকু আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, দেশ এবং জাতির রক্ষাকল্পে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্যে। তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দান করবেন। যাই হোক বন্ধুগণ, আমার আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তার প্রথম কথাই হচ্ছে আমরা যে বাঙালি জাতি, আমাদের এই জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ঈর্ষাপরায়ণতা। আমরা যদি একজন বাঙালিকে উপরে উঠতে দেখি তাহলে আমাদের হিংসা হয়। আমার বাড়িতে টিনের ঘর আছে, কেউ যদি আমার বাড়ির পাশে একটা বিল্ডিং বানাতে চায় বা বিল্ডিং তোলে, আমি তাকে রীতিমতো হিংসা করব এবং তার বিরুদ্ধে অপপ্রচার করব যে বিল্ডিং তুলল কেন। আজকে এই বাঙালির ঈর্ষাপরায়ণতা দেখা যাচ্ছে দেশের এই দুঃসময়ে, যেখানে আমরা পরস্পর সমবেতভাবে যারা দেশকে ভালোবাসি, যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি, তারা একত্রিত হয়ে আছে কীভাবে এই অপশক্তির হাত থেকে, এই অবৈধ ইউনিট সরকারের হাত থেকে দেশকে বাঁচানো যায় সে বিষয়ে আমরা কাজ করব, সে বিষয়ে চিন্তা করব, মত বিনিময় করব। তা না করে আমরা কি করছি, যে একটু কাজ করতে যাচ্ছে তার পিছনে লাগছি। যেমন আজকে প্রথমেই আলাপ করছি ব্যারিস্টার নিঝুম মজুমদার সম্পর্কে। ব্যারিস্টার নিঝুম মজুমদারের পরিচয় এই ইউটিউব সূত্রে আমার সঙ্গে এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে, আরও বহুজনের সঙ্গে এই টকশোতে আমার আলাপ রয়েছে। হয়তো কখনও তাদের সঙ্গে দেখা হয় নাই, যেমন মনোজ দাস ভারতের, তরুণ ঘোষ আমাদের বাংলাদেশের মোস্তফা কামাল ভাই, তারপরে গোলাম মাওলা রনি, যিনি অত্যন্ত ভালো বলেন, ভাষাবিদ একজন, এটা আমি পছন্দ করতাম। তারপর হচ্ছে মানচিত্র, এই সমস্ত ইউটিউবগুলো যে রয়েছে এগুলো শুনি। এবার আমি কোনো সাংবাদিক নই, আমি কোনো বুদ্ধিজীবী নই, একজন চাকরিজীবী, রিটায়ার করে ঘরে বসে আছি। মুক্তিযোদ্ধা ছিলাম, একদিন অস্ত্র ধরে 1971 সালে এই দেশটার জন্য জীবন দিতে গিয়েছিলাম। দেশটাকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম। সেই দেশটা আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে প্রাণ কাঁদে, মন কাঁদে। তাই ঘরে বসেও দু কথা দেশের জন্যে বলে যাই। নিঝুম মজুমদার, ব্যারিস্টার নিঝুম মজুমদার সম্পর্কে আমি যতটুকু জানি, তিনি লন্ডনে থাকেন। বিদেশে বসেও দেশের জন্য তিনি কাজ করতে যাচ্ছেন। এরই মধ্যে তিনি বড় দুটো কাজ করেছেন। সেই বড় দুটো কাজের প্রথম কাজটা হচ্ছে যে কয়েকদিন আগে 17 তারিখে দিল্লিতে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রথম সাংবাদিক সম্মেলন করলেন ওপেনলি, সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তারপর হচ্ছে শিক্ষামন্ত্রী নভেল চৌধুরী এবং ব্যারিস্টার নিঝুম মজুমদার ছিলেন। এখানে এই সাংবাদিক সম্মেলনের পিছনে ব্যারিস্টার নিঝুম মজুমদারের খুব বড় একটা অবদান রয়েছে। আমি সূত্র মাধ্যমে জানতে পেরেছি তিনি যে কাজ করেছেন, যে অবদান রেখেছেন, তার জন্যে আমাদের প্রধানমন্ত্রী নিঝুম মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তার আরেকটা বড় কাজ হচ্ছে অবৈধ ইউনিট সরকার তার ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে ফাঁসির আদেশ দিয়েছেন। লন্ডনে আমাদের যে সমস্ত আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন তারা মিলে, বিশেষ করে ব্যারিস্টার মজুমদার অর্থাৎ নিঝুম মজুমদার, যার ভালো নাম মারুফ মজুমদার, তিনি আন্তর্জাতিক আদালতে
তারা সবাই মিলে এই অবৈধ রায়ের বিরুদ্ধে আপিল করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখানে ব্যারিস্টার নিঝুম মজুমদার একটা মুখ্য ভূমিকা পালন করেছেন। এই যে সমস্ত উদ্যোগ, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, এই সমস্ত ছেলেরা, এই সমস্ত লোকেরা আজকে করছে। হয়তো এক শ্রেণীর লোক এটা সহ্য করতে পারছে না। যেমন কদিন আগে দেখতে পেলাম যে যাকে অত্যন্ত ভালো মনে করতাম আমি, আমাদের গোলাম মোল্লা রনি, ভালো টকশো করেন, ভালো বলেন, ভাষাবিদ মানুষ, তিনি কী কারণে দেখলাম নিঝুম মজুমদারের বদনাম করেছেন, দুর্নাম করেছেন। আমি এটা জানতে পেরে আমি কিছু কথা বলেছি। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার জুনিয়র। ব্যারিস্টার নিঝুম মজুমদার আমার জুনিয়র, বয়সে অনেক ছোট, এবং গোলাম মোল্লা রনি সেও বয়সে আমার অনেক ছোট। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিশেষ করে গোলাম মোল্লা রনিকে বলতে চাই, যারা কাজ করছে ওদের কাজ করতে দিন। আপনি দেশে বসে আছেন, আপনি কখন কি বলেন না বলেন আমরা তো লক্ষ্য রাখছি, আমরা দেখতে পাচ্ছি। আপনি আওয়ামী লীগের একজন ভালো কর্মী ছিলেন, কেন সেখান থেকে চলে গেলেন? কেন আপনাকে বহিষ্কৃত হতে হলো? আপনি সবসময় যে করেন, আমি এটা মাঝে মধ্যে সমালোচনা করি, ভালোও বলি। আজকে আপনার সম্পর্কে আমাকে কেন কথা বলতে হচ্ছে ঢাকা থেকে? আমার এক বন্ধু, আপনাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, সে আপনার এই টকশোকে পছন্দ করেন। তিনি আমাকে টেলিফোন করেছে যে দোস্ত, তুমি রনির বিরুদ্ধে এইভাবে একটা সাক্ষাৎকারে কিছু কথা বলেছো। আমি বললাম যে না বলে তো পারলাম না। ও কেন এরকম করে? সে আওয়ামী লীগে ছিল, ওখান থেকে গলাচিপা নির্বাচন করেছে। ক্ষমা জাহাঙ্গীর আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিল, সে পরবর্তী মারা গেছে। আমি যোগাযোগ রাখি হারুন হাওলাদারের মাধ্যমে। হারুন হাওলাদারকে নিশ্চয়ই গোলাম মোল্লা রনি চেনে। হারুনের মাধ্যমে ওখানে গলাচিপার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে। যাই হোক, তুমি বলছো, আমি ওকে দুর্নাম করিনি। কেন পিছনে লাগতে যায় কেন? ও টকশো, ভালো টকশো করে, ভালো ইউটিউবে ভালো কথা বলে, সেগুলো বলুক। কিন্তু কথা বলতে যে নিজের গীত গাওয়া, আমি এটা কি হনু, কি একটা বড় মাতবর, আর ইতিহাস ভূগোল তুলে সেটা বিস্তৃত বিবরণ করার দরকার নাই। দেশের আজকে যে অবস্থা, সে দেশ নিয়ে কথা বলুন। সেখান থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি সেটা নিয়ে কথা বলুন। জামাতের সম্পর্কে আপনি কিন্তু একবার একটা টকশোতে বলেছেন, জামারে আমিনের সঙ্গে আপনার বেশ ভালো সম্পর্ক আছে, কথাবার্তা দুজনের হতো, দেখা সাক্ষাৎ হয়েছে। এটা আমি নিজে শুনেছি। বিএনপিতে ছিলেন, ভালো কথা। তারেক জিয়া দেশে ফিরে যাচ্ছে। আজকে ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সবচেয়ে বেশি এই সময়টাতে, এই 1.5 বছরে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন বিএনপিকে। তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তো বিএনপিকে এত সমালোচনা করা সত্ত্বেও বিএনপি কিন্তু সাময়িকভাবে তাকে সাসপেন্ড করেছিল। তারপরেও কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তিনি কিন্তু নমিনেশন পেয়েছেন। গোলাম মোল্লা রনি বলতেছে আপনি কেন পেলেন না? আপনার তো পাওয়া উচিত ছিল। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য নমিনেশন পাননি। আর এই ঘটনার পিছনে আপনার অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত কথা বন্ধ করুন, সবার সঙ্গে সম্পর্ক রাখুন। এই দুর্যোগ মুহূর্তে আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করি। আপনি ব্যারিস্টার নিঝুম মজুমদারের সঙ্গে আপনার যে কথাবার্তা এগুলো হয়েছে, যেটা মনোমালিন্য ঘটেছে, সেটা মিটিয়ে ফেলুন। এবং আপনার জন্য আমি কথা বলবো, আমি ব্যারিস্টার নিঝুম মজুমদারের সঙ্গে কথা বলবো, আপনারা মিটিয়ে ফেলুন। এরকম করতে নেই। যাই হোক, এইটুকু আমি বললাম, এর বেশি আর কিছু বলতে চাই না। দ্বিতীয় বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বিশ্ববরেণ্য সমস্ত সাংবাদিক যারা আছেন তাদের একটা ক্লাবের আমন্ত্রণে তিনি দিল্লি প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছেন সারা বিশ্বের মানুষের উদ্দেশ্যে। তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। তিনি বক্তব্য দিয়েছেন পৃথিবীর সমস্ত প্রথিতযশা সাংবাদিকদের উদ্দেশ্যে। অনেকে এটা সমালোচনা করেছে যে উনি চেতা বক্তৃতা, আমরা বাংলা ভাষা বলি চেতা বক্তৃতা কেন দিলেন না? তিনি তো কর্মী দিল, এই তোমরা সমস্ত নামে পড়ো, যে কোনো প্রকারে এই নির্বাচন বানচাল করে দাও, তোমাদের প্রতি আমি নির্দেশ দিচ্ছি, সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দাও, হ্যাঁ, সমস্ত ওই ভাঙি চুরি চোরমার করে দাও। এই বক্তব্য, এরকম উত্তেজিত বক্তৃতা কেন দিলেন না? এই ব্যাপার অনেকে বলেছে।
কিন্তু যারা এগুলো বোঝে, যারা বুদ্ধিজীবী, তারা প্রশংসা করেছেন শেখ হাসিনার এই বক্তব্যকে। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় কাউকে কোনো আক্রমণ না করে শুধু ডক্টর ইউনূস যে অবৈধ সরকার দেশের মধ্যে যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে সে সম্পর্কে দুই কথা বলে তিনি তার বক্তৃতা শেষ করেছেন। দেশের মানুষকে ধৈর্য ধরতে বলেছেন এবং সময় মতো তিনি দেশে আসবেন এ কথাও বলেছেন। এই কথার মধ্য দিয়েই তার যেটা মেসেজ সেটা তিনি জাতির উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন যে তিনি শীঘ্রই দেশে আসবেন এবং যারা অত্যাচার নির্যাতন করে আজ বাংলাদেশে সর্বনাশ করেছে, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছেন, তার বিচার তিনি করবেন। এর মধ্যে আরেকটা বক্তব্য দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব অযোধ্যায়। তিনি আল জাজিরার সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন উচ্চ প্রশংসিত হয়েছে সারা পৃথিবী জুড়ে সেটার। তিনি যেটুকু দোষ আওয়ামী লীগের অনেক লিডারদের সেটুকু তিনি স্বীকার করে নিয়েছেন। তারপর তিনি মাকে ডিফেন্স দিয়েছেন কীভাবে, যে আজকে আমার মা ক্ষমতায় থাকতে পারতেন সেখানে তিনি ইরানের রেফারেন্স নিয়েছেন, যে ইরানের খমেনি আজকে আদেশ দিয়ে তার পেটোয়া বাহিনী নামিয়ে দিয়ে দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এ পর্যন্ত তার পেটোয়া বাহিনীর হাতে প্রায় 14,000 মানুষের জীবন গেছে। এইভাবে তিনি ক্ষমতায় টিকে আছেন। আমার মাও ক্ষমতায় টিকে থাকতে পারতেন ওই পেটোয়া বাহিনী দিয়ে, এই আন্দোলনকারীদের দমন করে, কিন্তু আমার মা দেশের মানুষের বুকের উপর গুলি চালাতে চাননি, দেশের মানুষের রক্তের উপর পা দিয়ে আমার মা দেশ শাসন করতে চাননি, কাজে আমার মা দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন। এই যে কত বড় মহৎ কাজ এবং কত বড় একজন লিডার, কত বড় একজন নেতা এবং কত বড় মেধাসম্পন্ন মানুষ হলে এই বক্তব্য তিনি পেশ করতে পারেন, এটা বহু মানুষকে মোহিত করেছে, আমাকেও মোহিত করেছে। আমি আশা করি ভবিষ্যতে আওয়ামী লীগের যারা কর্মী বাহিনী রয়েছেন, আমরা যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, আমরা সহ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল মানুষ, স্বাধীনতার প্রজন্ম, আমরা দোয়া করি আমাদের সজীব অযোধ্যায়কে যেন ভবিষ্যৎ নেতা হিসাবে আমরা পাই। তবে আপাতত আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে নেতৃত্ব দেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যতক্ষণ পর্যন্ত দেশে আমরা আবার ক্ষমতায় বসে নেত্রীকে ক্ষমতায় বসিয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারছি, আমাদের নেত্রী পারছেন সেটা, সে পর্যন্ত আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সমবেতভাবে সবাই এক থাকি। আমার বিশ্বাস এই যে 12 তারিখের নির্বাচন, এটা হবে না। চারিদিকে যেভাবে সৈন্য সমাবেশ হচ্ছে, ভারত থেকে যেভাবে সৈন্য সমাবেশ করা হচ্ছে, আর বাংলাদেশের মধ্যে যেভাবে পাকিস্তানি আইএসআই জঙ্গি সমাবেশ হচ্ছে, একটা যদি টোকা দেওয়া হয় ভারতের কোনো সীমান্তে বা ভারতবর্ষের গায়ে, তাহলে কিন্তু বাংলাদেশে একটা ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। সে বিষয়ে সবাই সতর্ক থাকবেন। এবং আমি ডক্টর ইউনূস এবং তার সরকার, অবৈধ সরকারকে বলবো যে আর সর্বনাশ করেন না। সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছেন, আর সর্বনাশ করেন না। এবার ক্ষান্ত দেন, এবার আপনারা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যান। দেশ চালাতে আপনারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। আপনাদের কিছু আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নেওয়ার আগেই আপনাদের কাছে অনুনয় করে বলছি, আপনার ব্যর্থ, আপনার ক্ষমতা ছেড়ে দিয়ে সব দেশ পরিত্যাগ করুন, চলে যান। আপনাদেরকে কিছুই বলবো না, চলে যান, দেশকে বাঁচান। দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী, তার হাতে ক্ষমতা দিয়ে আপনারা দেশ পরিত্যাগ করুন। নতুবা সামনাসামনি যখন হব তখন কিন্তু আপনারা কোনো ক্ষমা পাবেন না। কেউ, বাংলার কোনো জনগণ, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর কোনো সৈনিক আপনাদেরকে ক্ষমা করবে না। দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করবেন না। এইটুকুই কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।